আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা আবার শুরু করে দেই কাউন্টিং। আমরা গত একটা ক্লাসে কাউন্টিং পড়ছিলাম। এখন আমরা লাস্ট পার্টটুকু আজকে ক্লাসে শেষ করব এবং আর ২ টা শর্ট ভিডিও দিব ২ টা। একটা হলো স্ট্রিং এর উপরে, আরেকটা হলো আমাদের ফোন নাম্বারের যে একটা ভেরিয়েশন থাকে ওটার উপরে। সো ওই ২ টা আজকের এই ক্লাসটা নিয়ে আমাদের মোটামুটি কাউন্টিং কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি, বেশি কথা না বলি। আজকে আমরা এমনি আমাদের সামনে সময় কম। তো চলো দেখি কি হয়। আজকে একটা মাইক প্রবলেম, দ্যাটস ওয়াই আজকে একটু হাতি নিয়ে কথা বলতে হইতেছে। সো চলো শুরু করি। সো ফার্স্ট আমরা যদি বলি, আমরা আজকে ফার্স্টে কম্বিনেশন পড়বো এন্ড পারমুটেশন পড়বো। সো ফার্স্ট এখানে দেখতে পারতেছি যেখানে বলতেছে কম্বিনেশন ইকুয়াল টু পিক এন্ড পারমুটেশন ইকুয়াল টু পিক এন্ড অ্যারেঞ্জ। হোয়াট ডাজ ইট মিন? জাস্ট এত প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট জিনিসটা কি সিম্পল, যে কম্বিনেশন পিক এন্ড পারমুটেশন পিক এন্ড অ্যারেঞ্জ জিনিসটা এখনই বোঝার দরকার নেই, আমরা একটু পরে বুঝতে পারবো কি হচ্ছে। চলো একটা সিনারিও চিন্তা করি। সিনারিওটা এরকম যে বলতেছে যে তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে আমাদের ইউআইতে এরকম অনেক স্টুডেন্ট আছে যার নাম এরকম এম দিয়ে শুরু হচ্ছে, মাহফুজ, ফয়সাল, তাসনোভা, হাসান, আহ, সুমন, এরকম অনেক 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 স্টুডেন্ট আছে, তাই না? সো এরকম স্টুডেন্টদের মধ্যে তোমাদের একজন ফ্যাকাল্টিকে বলা হলো যে তুমি আপনি এই সিএসসি ডিপার্টমেন্ট থেকে টোটাল কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আসেন, যেন তাদেরকে দিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা করাতে পারি। ঠিক আছে? সো স্যার কি করলো, এ বি সি ডি ই এফ এই ৫ জন বা ৬ জনকে নিয়ে আসলো। ঠিক আছে? এই ৬ জনকে তিনি সিএসসি স্টুডেন্টদের মধ্যে থেকে বেছে নিয়ে আসলো। আচ্ছা, এবার কি হলো, একটা এন্ডিং লাইন টানা হলো এবং রেস শুরু হওয়ার পরে ফলাফলটা এমন দাঁড়ালো যে বি নাম্বার যে পার্টিসিপেন্ট ছিল সে ফার্স্ট হয়েছে, সি নাম্বার যিনি যিনি তিনি সেকেন্ড হয়েছে এবং এফ নাম্বার তিনি থার্ড হয়েছে। এখন কি হলো, এখন স্যার কি করলো, ওদের তিনজনকে একটা সারিতে দাঁড় করালো, বি সি এন্ড এফ। বি ফার্স্ট, সি সেকেন্ড এন্ড এফ হলো থার্ড। আচ্ছা, এখন এই যে সিনারিওটা, এই সিনারিওটা থেকে আমরা এখন পারমিউটেশন এন্ড কম্বিনেশন জিনিসটা একটু শিখতে চাই। জিনিসটা কি হচ্ছে, যে স্যার যে এই যে সিএসসি এর সকল স্টুডেন্টের থেকে এই ৬ জনকে নিয়ে আসলো, কি করলো তিনি, তিনি যে সকল স্টুডেন্ট থেকে কয়েকজন স্টুডেন্টকে পিক করে নিয়ে আসলো। এত কিছু চিন্তা করে নাই, জাস্ট ৬ জনকে পিক করে নিয়ে আসলো, জাস্ট এতটুকু ইনাফ। আচ্ছা, এবার কি করলো স্যার, যখন এন্ডিং লাইন শেষ হওয়ার পরে, খেলাটা শেষ হওয়ার পরে স্যার কি করলো, বিসিএফ এই তিনজনকে একটা সিরিয়াল ওয়াইজ দাঁড় করালো। কিন্তু এইখানে হলো মেন ব্যাপারটা, এখানে কি করলো, স্যার এই তিনজনকে পিক করলো প্লাস তাদেরকে একটা সিরিয়ালে অ্যারেঞ্জ করলো, তাই না ব্যাপারটা? এই যে ব্যাপারটা, যে একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পেস থেকে কয়েকজনকে পিক করা এবং একটা সিরিয়ালকে পিক করে অ্যারেঞ্জ করা, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, এটাই আমাদের পারমিউটেশন বা কম্বিনেশন এন্ড পারমিউটেশনের পার্থক্য। এখানে যেটা ছিল যে স্যার যে কি করলো, অনেকগুলো স্টুডেন্টের থেকে জাস্ট ৬ জনকে নিয়ে আসলো, এটা উনি জাস্ট পিক করেছে, এটা জাস্ট কম্বিনেশনের মধ্যে পড়তেছে। এবং উনি যে এই ৩ জনকে পিক করছে অ্যান্ড তাদেরকে একটা সিরিয়ালে দাঁড় করাইছে, এটা হচ্ছে তিনি কি করছে, পিক করছে অ্যান্ড অ্যারেঞ্জ করছে, তাই না? তাহলে সেটা কি হচ্ছে, এটা পারমুটেশন এর মধ্যে পড়তেছে। জিনিসগুলো আমরা জাস্ট একটু পরে জাস্ট দেখতে পারবো। এখানে জাস্ট এটা শিখলাম যে কম্বিনেশন, আমার পিক মানে কম্বিনেশন, পিক এন্ড অ্যারেঞ্জ মানেই পারমুটেশন, অর্থাৎ অ্যারেঞ্জ করলেই সেটা পারমুটেশন হবে, আর শুধুমাত্র যদি পিক করি তাহলে সেটা কম্বিনেশন হবে। রাইট? ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যে আমরা জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, চলো। এখানে যেটা বলতেছে যে আমরা জাস্ট দেখবো কয়েকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে আমরা বুঝতেছি কিনা যে কোনটা পিক এন্ড অ্যারেঞ্জ। চলো দেখি। এখানে বলতেছে, হাউ ডু ইউ চুজ হাউ ডু উই চুজ 6 স্টুডেন্ট আউট অফ 10 and arrange them in one line? আচ্ছা, আমাকে বলছে যে আমাকে ৬ জন স্টুডেন্টকে কি করতে হবে, যে চুজ করতে হবে ১০ জনের মধ্যে থেকে এবং তাদেরকে একটা লাইনে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা বলো তো, এইখানে যে সিনারিওটা, এটা কি, পিক করতে হবে প্লাস অ্যারেঞ্জ করতে হবে, তাই না? কারণ আমরা কি জানতাম, পিক এন্ড অ্যারেঞ্জ দুটা মিলে কি হয়, পারমুটেশন হয়। তার মানে কি হবে, এই কোয়েশ্চেনটা আমার পারমুটেশন দিয়ে সলভ করতে হবে। ওকে, ওকে। এখন আমি যদি সেকেন্ডটায় আসি, সেকেন্ডটা কি বলতেছে, সেকেন্ডটা বলতেছে, হাউ ডু উই চুজ 6 স্টুডেন্ট আউট অফ 10 অ্যান্ড অ্যান্ড ফর্ম এ কমিটি। ওকে, এখানে বলতেছে আমাকে ৬ জন স্টুডেন্টের মধ্যে ১০ জনকে চুজ করতে হবে এবং এটা কমিটি
গঠন করতে হবে। ওকে, আমি ১০ জনের মধ্যে ৬ জন স্টুডেন্টকে আম একটা ইয়ে করলাম, চুজ করলাম এবং একটা কমিটি বানাই দিলাম। তাহলে এখানে কি কোনো সিরিয়াল বা কোনো অ্যারেঞ্জমেন্ট এর কোনো দরকার আছে? জাস্ট আমি যদি ১০ জনের থেকে ৬ জনকে পিক করে নিয়ে আসি তাহলে তো আমার কাজটা শেষ। তাহলে এটা কি হবে? জাস্ট সিম্পলি কম্বিনেশন। ওকে? আচ্ছা, এবার যদি আমি বলি ৩ নাম্বারে যেটা আসি, বলতেছে হাউ ডু উই চুজ 3 স্টুডেন্ট আউট অফ 10। আমি ১০ জনের মধ্যে ৩ জন স্টুডেন্টকে চুজ করব অ্যান্ড ফর্ম এ কমিটি হোয়ার মাস্ট হ্যাভ এ হেড, অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এ পিএস। আচ্ছা, এখানে একটা চিন্তার ব্যাপার আছে যে আমাকে বলছে ১০ জনের মধ্যে ৩ জন স্টুডেন্টকে চুজ করতে হবে এবং আমাকে এমন একটা কমিটি গঠন করতে হবে যেখানে একজন হেড থাকবে, একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, একজন পিএস থাকবে। এখন আমি যদি এই ৩ জন স্টুডেন্টকে চুজ করে আমি যদি একটা অ্যারেঞ্জমেন্ট না করি যে এই স্টুডেন্টটা হবে হেড, এই স্টুডেন্টটা হবে পিএস অ্যান্ড এই স্টুডেন্টটা হবে অ্যাসিস্ট্যান্ট, তাহলে কি হবে? এই যে এই অ্যারেঞ্জমেন্টটা আমার করতে হবে না? এখানে যেহেতু আমার প্রশ্নে বলে দিছে ওই যে আমি যে ৩ জনের কমিটিটা গঠন করব, এই ৩ জনের কমিটিতে এই হেড, অ্যাসিস্ট্যান্ট এবং পিএস থাকবে। তার মানে আমি কি? এই ৩ জনকে আবার নিয়ে কি করতে হবে? আমাকে এরেঞ্জ করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হলো? ওকে আমি পিক করলাম, এই ১০ জনের মধ্যে ৩ জনকে কি করলাম? আমি পিক করলাম এবং সাথে একজনকে আমি হেড বানাইলাম, একজনকে পিএস বানাইলাম, একজনকে অ্যাসিস্ট্যান্ট বানাইলাম এবং তাদেরকে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি একটা রাখলাম, তাই না? তাহলে এখানে কি হলো? এখানে পিক অ্যান্ড অ্যারেঞ্জ হলো, রাইট? তাহলে পিক অ্যান্ড অ্যারেঞ্জ যদি হয় তাহলে সেটা কি হয়ে যায়? জাস্ট সিম্পলি পারমুটেশন। আই থিংক তোমরা বুঝছো। এবার যদি নেক্সটে আসি, নেক্সটে কি বলতেছে যে হাউ মেনি ওয়ে হাউ মেনি ওয়ে টু অ্যাওয়ার্ড গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল ফর ফ্রম 8 রানার্স ইন এ রেস। আচ্ছা, এখানে সিনারিওটা এরকম যে এখানে বলতেছে যে আমার ৮ জন রানারের মধ্যে আমাকে কত উপায়ে আমি গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ আমি অ্যাওয়ার্ড দিতে পারি। আচ্ছা, এখানে যদি আমি বলি যে এখানে যে আমরা ফার্স্ট যে একটা সিনারিও চিন্তা করছিলাম মনে আছে? স্যারকে ওই যে বলা হয়েছিল দৌড়ের জন্য, দৌড়ের প্রতিযোগিতার জন্য কয়েকজনকে নিয়ে আসার জন্য, জিনিসটা সেম, তাই না? তো এখানে বলতেছে আমি যদি ৮ জনকে নিয়ে আসি এবং আমি একজনকে ব্রোঞ্জ দিব, একজনকে গোল্ড দিব এবং একজনকে সিলভার দিব, তাই না? তাহলে এখন কি আমি যে এই ৩ টা যে দিব, এই ৩ টা দেওয়ার জন্য আমাকে ৩ জনকে পিক করতে হবে। প্লাস তাদেরকে একটা সিরিয়াল ওয়াইজ কি করতে হবে? সাজাইতে হবে না? যে ফার্স্ট হইছে সে গোল্ড পাবে, যে সেকেন্ড হইছে সে সিলভার পাবে, যে থার্ড হইছে সে ব্রোঞ্জ পাবে, তাই না? তাহলে এটা কি করতে হবে? একটা অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে আসতে হবে, তাই না? তাহলে আমার যেটা ছিল ফার্স্টে আমরা কি দেখছিলাম? পারমুটেশন কম্বিনেশন মানে কি? শুধুমাত্র পিক। আর পারমুটেশন মানে পিক অ্যান্ড অ্যারেঞ্জ। তার মানে এখানে কি হচ্ছে? একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জের একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। এখানে সেকেন্ড যে হইছে সে গোল্ড পাবে না। যে থার্ড হইছে সে আবার সিলভার পাবে না। জিনিসটা এরকম। তার মানে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তার মানে এটা কি হবে? সিম্পলি পারমুটেশন হবে। আই থিংক তোমরা জিনিসগুলো বুঝছো এবং একটার সাথে আরেকটা যে ডিফারেন্সটা ওটা আই থিংক বুঝছো। আমরা কি হয় জাস্ট কোয়েশ্চেন দেখে যদি আমরা বুঝতে পারি যে কোনটা পারমুটেশন হবে, কোনটা কম্বিনেশন হবে, তাহলে আমাদের জন্য কি হয় 60-70% অঙ্ক অলরেডি কভার হয়ে যায়। জাস্ট পরেরগুলো জাস্ট ম্যাথ। ওকে? চলো আমরা নেক্সটে যাই। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা। সো নেক্সট এ যেতে যাচ্ছি যে আমরা পারমুটেশন এর ব্যাপারটা জানতে চাচ্ছি। যে আমরা জাস্ট জানলেই হবে না যে এটা পিক অ্যান্ড অ্যারেঞ্জ, আমাকে ওয়ে বের করতে হবে। আমি কত উপায়ে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি, কত উপায়ে আমি পিক অ্যান্ড অ্যারেঞ্জ করতে পারি, কত উপায়ে আমি সাজাইতে পারি। ঠিক আছে? তো আমাকে উপায় বলতে হবে কতগুলা ওয়ে আছে, তাই না? তাহলে এইখানে যে ব্যাপারটা যে পারমুটেশন মানে কি ছিল? পারমুটেশন মানে ছিল পিক অ্যান্ড অ্যারেঞ্জ। ওকে? পারমুটেশন মানে যদি পিক অ্যান্ড অ্যারেঞ্জ থাকে, আচ্ছা আমাদের ঠিক আছে। আচ্ছা, পিক অ্যান্ড অ্যারেঞ্জ মানে যদি আমাদের কি থাকে? পারমুটেশন থাকে। পারমুটেশনকে এভাবে লেখা হয় যে পি অফ এন আর, যেখানে পি অফ এন আর এর মানটা এরকম হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে অন্যভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় এনপিআর। এখানে এনপিআর আকারেও লেখা যায়। পি এর উপরের দিকে বাম দিকে থাকবে এন আর নিচের দিকে আর থাকবে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় এনপিআর। ঠিক আছে? সো এইখানে সূত্রটা একই তো ব্যাপার। সূত্রটা আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। অ্যাজ ইউ উইশ। তোমার যেভাবে ভালো লাগে তুমি লেখো। নো প্রবলেম। আচ্ছা, তাহলে কি থাকতেছে? আমার এখানে মানটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমার যখনই পারমুটেশনের ব্যাপারটা আসবে তখন আমি কি করব? তখন আমি কি করব? জাস্ট n ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা আমি জাস্ট ক্যালকুলেট করব। ওকে? আচ্ছা, এবার যদি আমি একটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনটা এরকম যেখানে আমাকে বলছে ইন হাউ মেনি ওয়ে ইন হাউ মেনি ওয়ে in how many way we can pick 6 person out of 10। আচ্ছা, আমাকে সিনারিওটা এরকম বলতেছে যে আমাকে
কত উপায়ে আমি 6 জনকে পিক করতে পারি 10 জনের মধ্যে থেকে এবং কি করতেছে অ্যারেঞ্জ দেম ইন এ অর্ডার। আচ্ছা তাদেরকে বলছে আমি 10 জনের মধ্যে 6 জনকে পিক করব এবং তাদেরকে একটা অর্ডারে অ্যারেঞ্জ করব। আচ্ছা এখানে বলো তো কি কাজ হইছে? এখানে কাজ হইছে এরকম যে আমি প্রথমে পিক করতেছি 10 জনের মধ্যে 6 জনকে পিক করতেছি। আর এই 6 জনকে একটা সিরিয়াল ওয়াইজ একটা অর্ডারে সাজাইতে হইতেছে। তার মানে এখানে কি হচ্ছে? পিক এন্ড অ্যারেঞ্জ হচ্ছে। রাইট? তাহলে এটা আমি সিম্পলি বলতে চাইতেছি যে এটা আমি জাস্ট এটা পারমুটেশন হবে। এতটুকু ক্লিয়ার আছে? আচ্ছা। এটা যদি পারমুটেশন হয়, এখন বলো তো পারমুটেশনের যে সংজ্ঞাটা সূত্রটা ছিল, এটা থেকে আমি কি করতে পারি? আমার কতগুলো উপায় আছে, হাউ মেনি ওয়ে আছে আমি এদেরকে পিক এবং এরেঞ্জ করতে পারবো, এটা আমি এই সূত্র থেকে বের করতে পারি। আচ্ছা, তাহলে এই সূত্রে আমার অজানা রাশি কয়টা? ২ টা। এখানে অজানা রাশি একটা ছিল n, একটা ছিল r, তাই না? তাহলে আমাকে n এর মানটা কত জানতে হবে এবং r এর মানটা কত জানতে হবে। এখানে n এর মানটা হবে ওইটা যেটাকে বলবে মনে করো এই যে এত বড় সমুদ্র, এই সমুদ্র থেকে পানি নিয়ে একটা নদী বানাইতে বলছে। ঠিক আছে? তাহলে এই সমুদ্রের মানটা হবে n এবং নদীর মানটা হবে r। জিনিসটা আই থিংক তোমরা বুঝবা। জিনিসটা কেমন বলতেছে? আমি 10 জনের মধ্যে 6 জনকে নিতে বলতেছে। তাহলে n এর মানটা হবে 10 এবং আমি যতজনকে নিতে বলতেছে অর্থাৎ আমার তো সমুদ্র থেকে নদী হবে, তাই না? তাহলে কি হবে? আমি 10 জনের মধ্যে 6 জনকে নিব। তাহলে n এর মানটা হবে 10 এবং 6 হবে r এর মান, তাই না? জিনিসটা এরকম। যে আমার এখানে বলতেছে আমি n এর মান পেয়ে গেলাম এবং r এর মান পেয়ে গেলাম। তাহলে এবার কি আমার ওয়ে বের করার কোনো প্রবলেম আছে? আমি সিম্পলি সূত্র বসাই দেব যে 10p6 জাস্ট যেখানে ছিল npr, n এর জায়গায় 10 r এর জায়গায় 6 সিম্পলি দেন কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। জাস্ট আমি যদি জিনিসটা ক্যালকুলেট করি, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিয়ে দেবে, নো প্রবলেম। জিনিসটা আমি ভেঙে করলাম আরকি। যে আমার এখানে 10 ফ্যাক্টোরিয়াল এভাবে করি অ্যান্ড 10 মাইনাস 6 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল, জিনিসটা এরকম। দেন আমি যদি জিনিসটা ক্যালকুলেট করি, কাটাকাটি করে দেই, এখান থেকে এইগুলা কাটাকাটি হয়ে যাচ্ছে। দেন জিনিসটা এরকম থাকে। এটা ক্যালকুলেট করলে এটা আসে। জাস্ট সিম্পলি তুমি যদি ক্যালকুলেটরে করতে যাও আরো ইজি, নো প্রবলেম। আমি জিনিসটা ভাঙিয়ে দেখাই দিলাম। শিওর এই পর্যন্ত ক্লিয়ার আছে? চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলতেছে? আমরা যেটা পড়লাম যে কম্বিনেশন, রাইট? তো কম্বিনেশন বলতেছিল পিক। আচ্ছা, এখন কম্বিনেশন যদি পিক হয়, কম্বিনেশন পিক মানে কি? যে আমি জাস্ট পিক করলাম, আর কোনো কাজ নাই আমার। আমার জাস্ট কাজটা কি? যে আমি জাস্ট পিক করব, তাই না? পিক করা মানেই জাস্ট কম্বিনেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমি যেটা ছিল যে পারমুটেশনের ক্ষেত্রে কি ছিল? পারমুটেশনের ক্ষেত্রে ছিল পি অফ এন আর বা এনপিআর, তাই না? তাহলে এইটার তো একটা কম্বিনেশনের তো একটা ফর্ম আছে, তাই না? তাহলে কম্বিনেশনের ফর্মটা হলো এইরকম যে সি অফ এন আর, যেটার সূত্রটা হলো এরকম এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, জিনিসটাকে সেম আগের মতো এভাবে লেখা যায় এনসিআর এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। জাস্ট ছোট মানে ছোট মানুষের পড়া, নো প্রবলেম। চলো আমরা যদি আরেকটু দেখি যে বলতেছে in how many way we can select 11 student among 20 for creating a football team. আচ্ছা, এবার আমি যদি বলি যে এখানে বলতেছে আমার কতগুলো উপায়ে আমি 20 জনের মধ্যে 11 জনকে আমি সিলেক্ট করতে পারবো বা একজন সিলেক্ট করতে পারবো যে একটা ফুটবল টিম ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এখানে বলো তো একটা কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার আছে? এখানে কি অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে? যে মনে করো যে আমি যদি বলি যে ফার্স্ট আছে যে আমাদের সবচেয়ে ভালো খেলে তাকে আমি ফার্স্টে সিলেক্ট করব, তারপরে সেকেন্ড, এরকম কোনো ব্যাপার আছে? আমাকে জাস্ট বলছে 20 জনের মধ্যে 11 জনকে সিলেক্ট করে নিয়ে আসো, কারণ আমার 11 জন স্টুডেন্ট লাগবে, তাই না? জাস্ট আমি পিক করব, অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার নাই এখানে। তাহলে এখানে কি হচ্ছে? জাস্ট আমার এখানে আমি শিওরলি এখানে কি হচ্ছে? জাস্ট কম্বিনেশন হচ্ছে। ঠিক আছে? এখানে যদি কম্বিনেশন হয় তার মানে আমার কি? এখন আমি কম্বিনেশন বুঝলাম। এখন আমি ওয়ে বের করার জন্য আমার কি লাগবে? ওয়ে বের করার জন্য একটা সূত্র লাগবে। এই যে দেখো আমার সূত্র আছে। কম্বিনেশনের সূত্র তো আমার কাছে আছে। আচ্ছা, কম্বিনেশনের সূত্রে আমার অজানা মান কি? n এবং r। ওই যে আগে যেটা বললাম আমি সমুদ্র থেকে নদী পাবো। তার মানে এটা কিসের মান? n এর মান। এটা কিসের মান? এটা r এর মান। ঠিক আছে? তাহলে এখানে n এর মান 20, r এর মান 11। তাহলে এখানে কি হচ্ছে? সিম্পলি আমি যদি জাস্ট সূত্রগুলো বসাই দেই, জাস্ট n এর জায়গায় 20 আর এর জায়গায় 11, তাহলে আমি জাস্ট যদি ক্যালকুলেট করি, এখানে জাস্ট ক্যালকুলেট করলে যে মানটা আসবে ওটাই হবে আমাদের টোটাল ওয়ে। আশা করি জিনিসটা বুঝছো। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে যে হাউ মেনি ওয়ে টু অ্যাওয়ার্ড গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডাল ফ্রম 8 রানার্স ইন আ রেস।
আচ্ছা, এটা আমরা একটু আগে দেখছি। সমস্যা নেই, এটা আরেকবার দেখি আমরা। কি বলতেছে? যে এখানে বলতেছে আমার ২ রকম সূত্র আছে, তাই না? আমার এখানে ২ রকম সূত্র আছে। একটা হলো কম্বিনেশন আর একটা হলো পারমুটেশন। আচ্ছা, এখন আমি যদি বলি যে এটা কি পারমুটেশন হবে নাকি কম্বিনেশন হবে ভাইয়া? এখানে যেটা হচ্ছে যে আমার গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জের জন্য আমি যে ৮ জন রানারের মধ্যে ৩ জন টপ পাবো, এই টপের মধ্যেও আবার আমাকে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন একজন গোল্ড পায়, একজন সিলভার পায় এবং একজন ব্রোঞ্জ পায়। তার মানে এখানে কি একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আসতেছে। যখন অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আসবে তখন এটা কি হয়ে যাবে ভাইয়া? এটা তখনই কি হয়ে যাবে? জাস্ট পারমুটেশন হয়ে যাবে, তাই না? তখন এটা কি হয়ে যাবে? এটা পারমুটেশন হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে আমার হাউ মেনি ওয়ে, আমার ওয়ে সিলেক্ট ওয়ে বের করতে বলছে। আচ্ছা, ওয়ে বের করার জন্য আমার কি সূত্র আছে না? এই যে দেখো, আমার সূত্র আছে না এখানে? আচ্ছা, এখানে যে সূত্রটা আছে npr is equal to n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এই যে সূত্রটা আছে এটা দিয়ে তো আমি ওয়েটা বের করতে পারি। তার জন্য এখানে কি আমার n এর মান লাগবে এবং r এর মান লাগবে। এখন দেখো তো এখানে n এর মান কত? n এর মান কত? আমি সমুদ্র থেকে কি পাবো? নদী পাবো। আমার নদীতে কয়জন লাগবে? আমার ৩ জন লাগবে, তাই না? কারণ ৩ জনকে আমার অ্যাওয়ার্ড দিতে হবে। তার মানে এখানে সিম্পলি n এর মান 8, n এর মান 8 এবং r এর মান কত ভাইয়া? 3, তাই না? আই থিংক জিনিসটা বুঝছো। আচ্ছা, সো এটা যদি এরকম হয় তাহলে আমি যদি সিম্পলি এখন যদি আমি কি করি? এটা কি হচ্ছে? পারমুটেশন হচ্ছে, তাই না? তাহলে আমি যদি পারমুটেশনে জাস্ট সিম্পলি বসাই দেই np3, তাহলে সূত্রটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে কি হচ্ছে? 8 ফ্যাক্টোরিয়াল বাই কত ফ্যাক্টোরিয়াল? 5 ফ্যাক্টোরিয়াল। এখানে যেটা মানটা আসবে জাস্ট ওইটাই হবে আমাদের আনসার। আশা করি বুঝছো। ঠিক আছে? তার মানে এখানে যে ভ্যালুটা আসবে কত রকম উপায়ে আমরা কি করতে পারি? এই অ্যাওয়ার্ড গুলো ৩ জনকে দিতে পারি ৮ জনের মধ্যে। আই থিংক বুঝছো। চলো দেখি। আচ্ছা, এখানে বলছে in how many way to award gold, silver and bronze medal from 8 runners in a race if one of them is হুসাইন বোল্ট। আচ্ছা, এখন আমাকে বলো হুসাইন বোল্ট কি বিশ্বের সেরা মানে দৌড়বিদ, তাই না? তো তিনি যদি আমাদের মতো স্টুডেন্টদের সাথে আইসা রেস করে তাহলে অবভিয়াসলি তিনি কি হয়ে যাবে? ফার্স্ট হবে, তাই না? তিনি যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তিনি এমনিই ফার্স্ট। এখন আমাদের মতো মানে পোলাপানের সাথে দৌড়লে তো অবশ্যই ফার্স্টই হবে, তাই না? তাহলে এখানে যে ব্যাপারটা, এখানে আমাকে মূলত এই ম্যাথের মধ্যে আমাকে ইন্ডিকেট করতেছে তোমার জন্য হুসাইন বোল্ট, ওইটা ইন্ডিকেট করতেছে যে হুসাইন বোল্ট কি হয়ে যাবে? তিনি গোল্ড নিয়ে যাবে। উনি এই ইন্ডিকেট করে দিচ্ছে। এই ম্যাথে এই হুসাইন বোল্টের ব্যাপারটা কি? এই ম্যাথে হুসাইন বোল্ট আমাকে ইন্ডিকেট করতেছে যে উনি অবশ্যই গোল্ড মেডালিস্ট হবেন। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে কি ছিল? এখানে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জের জন্য আমার কি একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, তাই না? তার মানে আমার কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? আমার এটা পারমুটেশন করতে হবে। আচ্ছা, আমি পারমুটেশন এবং কম্বিনেশনের ২ টা সূত্র আমার এখানে দেওয়া আছে। আমি ২ টা সূত্রই পারি। আচ্ছা, এবার আমাকে বলো যে এখানে n এর মান কত এবং r এর মান কত? এখানে যদি একটু সিম্পলি চেঞ্জ আসবে। চেঞ্জটা কেমন? যে ভাইয়া এখানে n এর মান আসতেছে 7, r এর মান আসতেছে 2, কেন? হোয়াই? আচ্ছা, দেখো আমার কি ছিল? এখানে ৮ জন রানার্স ছিল। আচ্ছা, ৮ জনের মধ্যে একজন কিন্তু হুসাইন বোল্ট, তাই না? আচ্ছা, ৮ জনের মধ্যে একজন যদি হুসাইন বোল্ট, তাহলে হুসাইন বোল্ট কি করবে? গোল্ড নিয়ে চলে যাবে। তার মানে এখন মূলত খেলা হবে কতজনের মধ্যে? ৭ জনের সাথে কয়টা নিয়ে? সিলভার এবং ব্রোঞ্জ নিয়ে। তার মানে আমি কি ৭ জনের মধ্যে ২ জনকে আমার সিলেক্ট করতে হবে যাদের মধ্যে একজন সিলভার পাবে, একজন ব্রোঞ্জ পাবে। ঠিক আছে? এই যে একজন, এই যে ৮ নাম্বার যিনি ছিলেন মানে হুসাইন বোল্ট ছিলেন, উনি কি করলো? উনার জন্য এখানে রানার্স থেকে একজন কমে গেল। আর উনি যেহেতু ছিলেন তার জন্য এখান থেকে গোল্ড কমে গেল। দ্যাটস ওয়াই n এর মান ১ কমে গেছে, r এর মান ১ কমে গেছে। আই থিংক জিনিসটা বুঝছো। জিনিসটা কি উনার জন্য ফিক্সড। জিনিসটা উনার জন্য ফিক্সড। উনি যেখানে খেলতেছে ওখানে কেউ গোল্ড পাবে না উনি ছাড়া। তার মানে খেলা হবে ৭ জনের মধ্যে সিলভার এবং ব্রোঞ্জ নিয়ে। কারণ ওই যে ৮ নাম্বার যিনি, উনি তো অলরেডি গোল্ড পেয়ে গেছে 100% সিওর জিনিসটা। তাহলে উনাকে গণার বাহিরে রাখতে হবে। জিনিসটা বুঝছো? জিনিসটা এইটাই ইন্ডিকেট করতেছে এই অঙ্কে। জিনিসটা আনসারটা 42 আসবে। তোমরা জাস্ট ক্যালকুলেট করে দেখো যে জিনিসটা মিলতেছে কিনা তোমাদের। তোমরা ক্যালকুলেট করে দেখো হচ্ছে কিনা। ওকে? চলো। এখানে আমাদের আরেকটা সিনারিও বলতেছে, যে সিনারিওটাকে আমাকে বলতেছে যে এরকম যে ইন হাউ মেনি ওয়ে টু অ্যাওয়ার্ড গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডেল ফ্রম 8 রানার্স ইন এ রেস ইফ অন অফ দেম ইজ সাব্বির। আমার একটা ফ্রেন্ডের নাম সাব্বির, ওকে? আমার একটা ফ্রেন্ডের নাম সাব্বির হু ইজ অ্যাবাউট 95 কেজি, ওকে?
সে অনেক এরকম, ওকে, যার 95 কেজি ওজন। আমি অনেক মোটা, যদিও বা এত বেশি না। আচ্ছা, 95 তো না। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে ৮ জনের মধ্যে, হ্যাঁ, এই ৮ জনের মধ্যে একজন হলো আমার বন্ধু, যিনি হলো সাব্বির, যার ৯৫ কেজি ওজন। ঠিক আছে? এখন আরো ৭ জন কি আছে, ভালো, ভালো দৌড়বিদ আছে আমাদের ইয়াতে, আমাদের এই রেসে। তাহলে কি হচ্ছে যে এইখানে যে সিনারিওটা, এখানে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে এই যে সাব্বির, ও আগেই গণায় বাদ। ও জীবনেও কিছু পাবে না। ও গোল্ডও পাবে না, সিলভারও পাবে না, ব্রোঞ্জও পাবে না। ও 100% বাদ। ওকে এখানে ধরারই মানে চিন্তা করারই দরকার নেই। ও মনে করো যে যদি এরকম হয়, এটা মনে করো স্টার্টিং লাইন, এটা ফিনিশিং লাইন, সবাই মনে করো বাকি ৭ জন এরকম এই পজিশনে আছে, তাহলে ও থাকবে এই পজিশনে। জিনিসটা হলো এইরকম, ঠিক আছে? ও মানে গণারই বাহিরে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এইখানে কি বোঝাচ্ছে? এখানে আমাকে বোঝাচ্ছে তোমার যে ৮ জন রানার আছে তার মধ্যে থেকে একজনকে তুমি বাদ দিয়ে দাও। তাকে তোমার ধরারই দরকার নেই। কারণ সে এমনিতেই কিছু পাবে না। এটা 100% গ্যারান্টি, সিওর। তার মানে এখানে খেলা হবে কতজনের মধ্যে? ৭ জনের মধ্যে। ওই একজনকে কিন্তু গণার বাহিরে। কিন্তু এই যে সাব্বির, কি কোনো মেডেল নিয়ে গেছে? ওই যে হুসাইন বোল্ট যেটা করছিল, উনি কিন্তু গোল্ড নিয়ে চলে গেছিল। তাহলে সাব্বির কি কোনোটা নিছে? সাব্বির কিন্তু কোনোটা নিতে পারে নাই। তাহলে তার মানে কি? এই যে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ, এই ৩ কিন্তু তিনই আছেন। তাহলে আগেরটা এবং এইটা, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝছো তোমরা? যে এইখানে কি হচ্ছে, জাস্ট আমরা যদি দেখি এখানে n এর মান কত হইতেছে? 7 হইতেছে, r এর মান 3 হইতেছে। আর আগেরটার কি ছিল? n এর মান 7 ছিল এবং r এর মান 2 ছিল। এই যে ব্যাপারটা, এইখানে দুইটার মধ্যে যে পার্থক্যটা, আই থিংক তোমরা বুঝছো কেন জিনিসটা পার্থক্যটা এরকম হইলো। ওই যে আগেরটাই, এটাতে কি হচ্ছিল যে হুসাইন বোল্ট ওই যে একটা মেডেল নিয়ে চলে যাচ্ছিল, দ্যাটস ওয়াই এখানে r এর মান 1 কমে যাচ্ছিল। কিন্তু এখানে তো সাব্বির কি করতেছে না, একটা মেডেল নিতে পারতেছে না, ও তো এমনিই বাদ। তার মানে কি ওই যে ৩টা মেডেল ৩টাই আছে। ওকে, আই থিংক বুঝছো। চলো, এখানে কি হচ্ছে, এখানে যেহেতু একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আসতেছে, তার মানে এটা অবশ্যই পারমুটেশন হবে। জাস্ট পারমুটেশন করবা তোমরা। এখানে কি হবে যে এন পি আর, এখানে এন এর মান কত ভাইয়া? 7, তাই না? এখানে 7p3, জাস্ট ক্যালকুলেট করে ফেলো। এখানে জাস্ট ভ্যালুটা যেটা আসবে ওটাই অ্যান্সার। ওকে, চলো। এখানে আমাকে বলতেছে, এখানে একটা সিম্পল একটা জিনিস দেখবো আমরা। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, সিম্পল জিনিসটা কেমন, এগুলো আমরা সবাই পারি। এবার জিনিসটা দেখি, একটু দেখি। হ্যাঁ, জিনিসটা কেমন, জিনিসটা বলতেছে ইন হাউ মেনি ওয়ে উই ক্যান অ্যারেঞ্জ 6 পারসন ইন আ অর্ডার। বলছে আমাকে এরকম, আমার কাছে এরকম আছে ৬ জন ব্যক্তি। আমার কাছে এরকম ৬ জন ব্যক্তি আছে। বলছে আমি কত উপায়ে এই ৬ জন ব্যক্তিকে সাজাইতে পারি। মনে করে কি করতে পারি? এটা মনে করো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার। কি করতে পারি? আমি ২ নাম্বারটাকে আগে নিতে নিয়ে আসতে পারি। তারপরে 1, পরে 3, 4, 5, 6 এরকম রাখতে পারি। বা আমি এরকমও তো করতে পারি। 5, 2, 1, 3, 4, আর কি আছে? 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে পারি না? তার মানে কি আমি একজনকে আগে নিয়ে আসলাম, একজনকে পরে নিয়ে গেলাম। এরকম কি শাফল করব? আমি কত রকম ভাবে শাফল করতে পারি এই ৬ জনকে নিয়ে, এটা আমার বের করতে হবে। আমি কত রকম ভাবে এই ৬ জনকে আমি এরেঞ্জ করতে পারি, এটা আমাকে এখানে বুঝাইতে হচ্ছে। আচ্ছা, এবার আমাকে বলো, এরেঞ্জ এরেঞ্জের যে ব্যাপারটা, যে আমার এরেঞ্জ করতে হবে, তাই না? আমাকে এরেঞ্জ করতে হবে মানে কি? আমার পারমুটেশন করতে হবে। কম্বিনেশন মানে কি ছিল? জাস্ট পিক করো, জাস্ট নিয়ে আসো। নাথিং এলস। জাস্ট নিয়ে আসো। বাট এখানে কি হচ্ছে? একটা এরেঞ্জ এর ব্যাপার আসতেছে, একটা শাফল এর ব্যাপার আসতেছে। তাহলে এখানে কি হবে? সিম্পলি পারমুটেশন হইতেছে, তাই না? তাহলে এখানে যদি আমি বলি যে এইখানে আমি আগে দেখতেছিলাম যে সমুদ্র থেকে নদী আসবে। এখন এই যে সমুদ্র ৬ জন, ৬ জনের মধ্যে কতজনকে আমার এরেঞ্জ করতে হবে ভাইয়া? আমার ৬ জনকে এরেঞ্জ করতে বলছে। তার মানে আমার n এর মান 6, আমার এখানে কি আসতেছে? n এর মানও 6 আসতেছে, আর এর মানও 6 আসতেছে। অর্থাৎ আমার ৬ জনের মধ্যে ৬ জনকে এরেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা কি ছিল? যে 6 NPR, তাহলে n এর মান 6, আর এর মানও 6, তাহলে 6p6। এটা কি হবে ভাইয়া? জাস্ট কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। এখানে বলতে পারো ভাইয়া 0 ফ্যাক্টোরিয়াল। 0 নিচে কত আসতেছে? 6 মাইনাস 6 তো 0। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। এটা মনে রাখতে হবে। 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0 না। ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। আচ্ছা, তাহলে নিচে যদি 0 ফ্যাক্টোরিয়াল হয়, মানে 0 ফ্যাক্টোরিয়াল, নিচে আসতেছে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তার মানে উপরে কত থাকতেছে? 6 ফ্যাক্টোরিয়াল। এই যে ব্যাপারটা, আমাকে যখন একটা বলবে যে আমার কাছে মনে করো যে 5টা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5। আমার কাছে বলতেছে এরকম 5টা এলিমেন্ট আছে আমার কাছে। আমাকে যদি বলি এই 5টা এলিমেন্টকে
আমি কত রকম ভাবে সাজাইতে পারি, কত রকম উপায়ে আমি সাজাইতে পারি, সেটা হবে ওই সংখ্যারই ফ্যাক্টোরিয়ালটা। এটা আমরা সবাই জানতাম যে আমার কাছে যদি ২টা বই থাকে, আমি ২টা বইকে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। আমার কাছে যদি ৩টা খাতা থাকে, আমি ৩টা খাতাকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। আমার কাছে যদি ৫টা লেটার থাকে, তাহলে আমি ৫টা লেটারকে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি নিজেদের মধ্যে। জিনিসটা এরকম যে আমি এরকম ভাবে লিখতে পারি না যে সি এ বি ডি ই, এটা একটা সাজানো হলো, বা এরকম ভাবে কি হতে পারে উলট পালট করে আমি এরকম 5 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাইয়া 120 মেবি, ঠিক আছে, এরকম সামথিং ভুল হইতে পারে, ঠিক আছে। সো 120 মতো মনে করে 120 ভাবে এটা সাজাইতে পারি, জিনিসটা এরকম। ওকে, আই থিঙ্ক বুঝছো তোমরা। আচ্ছা, এই যে ব্যাপারটা হুদাই এটা চিল্লাইলাম জাস্ট জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, ওকে, নাথিং এলস, চলো দেখি। এবার আমাকে বলছে ইন হাউ মেনি ওয়ে উই ক্যান অ্যারেঞ্জ এ বি সি ডি ই এফ। জাস্ট করে ফেলছে, একটু আগে করে ফেলছে, আমি আগেরটাই করে ফেলছে। কি বলছে যে আমাকে বলছে ইন হাউ মেনি ওয়ে উই ক্যান অ্যারেঞ্জ এ বি সি ডি ই এফ। আমাকে বলছে আমার অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ যখনই বলবে তখনই কি হবে ভাইয়া, তখনই কি হয়ে যাবে, জাস্ট পারমুটেশন হয়ে যাবে। কি রে কই গেল, আমি পারমুটেশন লিখি নাই, আচ্ছা ঠিক আছে বাদ। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যখনই অ্যারেঞ্জ বলবে তখনই কি হয়ে যাবে, এটা পারমুটেশন হয়ে যাবে। আচ্ছা, পারমুটেশন বুঝলাম। এখন আমার পারমুটেশনের ওয়ে বের করার জন্য আমার একটা n লাগবে, একটা r লাগবে। তাহলে n কত, r কত? এখানে বলছে আমার কাছে এলিমেন্ট কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। আমাকে বলছে ৬টার মধ্যে ৬টাকেই অ্যারেঞ্জ করতে হবে। আমাকে কি বলছে? a b c d e f কে অ্যারেঞ্জ করতে হবে। তার মানে আমার ৬টা এলিমেন্ট আছে। আমার ৬টা এলিমেন্টকেই আমার অ্যারেঞ্জ করতে হবে। তার মানে কি আমার n এর মানও 6, r এর মানও 6। যেটা আমি বললাম যে আগে যেটা বললাম, আমার যদি কোনো একটা এলিমেন্ট দেওয়া থাকে, ওই এলিমেন্ট গুলাকে যদি আমার অ্যারেঞ্জ করতে বলে, তাহলে ওই অ্যারেঞ্জমেন্টের সংখ্যা হবে কত, ওই এলিমেন্টের ফ্যাক্টোরিয়াল। এখানে কত, কয়টা এলিমেন্ট আছে, ৬টা এলিমেন্ট আছে না, তার মানে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি যদি বলে না ভাই আমি এমনি মুখস্থ করবো না, আমি ইজিলি করব, ইজিলি করলে মানে আমি অঙ্ক করে করব, অঙ্ক করে করলে কেমন হবে ভাইয়া, এই যে ব্যাপারটা অঙ্ক করলে করলে এমন হবে যে অ্যারেঞ্জ মানে কি পারমুটেশন। পারমুটেশনের জন্য আমার কি কি লাগবে, একটা n এর মান লাগবে, একটা r এর মান লাগবে। দেখো একটা 6, একটা 6, তার মানে ওই যে আগের মতো জাস্ট সিম্পলি এটা 6 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? আশা করি বুঝছো। চলো এবার চলো আমরা আরেকটা নতুন একটা জিনিস দেখি। জিনিসটা বলতেছে এরকম, হাত ব্যথা হয়ে গেছে মাইক্রোফোন ধরে রাখতে রাখতে, এটা একটু ঝামেলা করতেছে, সাউন্ড একদমই নিতেছে না, ঠিক আছে। That's why একটু বয়টা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, কি করা যাবে, চলো তোমাদের জন্য একটু ধরে রাখি, চিল। চলো কি হচ্ছে এখানে বলতেছে, এখানে বলতেছে হাউ মেনি পারমুটেশন অফ দ্য লেটার্স এ বি সি ডি এফ জি এইচ কন্টেইন দ্য স্ট্রিং এবিসি। আচ্ছা, আমাকে বলতেছে যে আমার কত রকমের পারমুটেশন হইতে পারে, ঠিক আছে। এখানে বোঝানোর দরকার নেই যেখানে কম্বিনেশন হবে নাকি পারমুটেশন হবে, এখানে বলে দিছে পারমুটেশন করতে হবে আমাকে। সো যেটা বলতেছে যে আমার কত রকমের পারমুটেশন হবে, এই যে ব্যাপারটা যে আমার এই এই এ থেকে এইচ পর্যন্ত একটা লেটার থাকবে, লেটারগুলোকে কি করবে, একটা কন্টেইন করবে একটা স্ট্রিং এবিসি। এখন এই স্ট্রিং দ্বারা বোঝাচ্ছে এরকম, এই এবিসি যেটা আছে ওইটা সব সময় একসাথে থাকবে, সব সময় একসাথে থাকবে এবং ওইটা একটা হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখানে যেমন ডি একটা লেটার, ই একটা লেটার, এফ একটা লেটার, সেম ভাবে এখানে এ বি সি এই তিনটা একটা লেটার হিসেবে কাজ করবে যখন একটা স্ট্রিং বলবে। ওকে, আই থিঙ্ক বুঝছো। যখন স্ট্রিং হিসেবে বলবে যে স্ট্রিং হিসেবে এবিসি কাজ করবে, তার মানে ওই যে ব্যাপারটা এবিসি সবসময় একটা হিসেবে কাজ করবে, বুঝছি। তার মানে এখন আমি যদি বলি যে এইখানে আমরা কি জানি যে আমরা অ্যারেঞ্জ করতে হবে, তাই না, যে কত রকমের পারমুটেশন করা যায়, তার মানে কি কত রকম ভাবে এটা অ্যারেঞ্জ করা যায়। অ্যারেঞ্জ মানে আমরা কত জানতাম যে যতগুলা এলিমেন্ট ততগুলা ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে 5টা ফ্যাক্টোরিয়াল, যদি আমরা যদি বলি এখানে 3টা এলিমেন্ট তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে এখানে দেখি কতগুলো এলিমেন্ট আছে, চলো এখানে যেহেতু এবিসি কে একটা স্ট্রিং বলছে তার মানে আমি এবিসি কে একটা ধরে নিব, আর বাকিগুলো কি, বাকিগুলো আছে ডি ই এ এফ জি এইচ, এগুলো একটা একটা করে। তার মানে এখানে টোটাল কয়টা আছে বলো তো ভাইয়া, এখানে টোটাল আছে মোট 6টা। এখানে কিন্তু মোট টোটাল 6টা, কারণ কি এই এটা আমি এটা হলো এক, এটা হলো একটা, এটা দুইটা, 3 4 5 6, দেখো এখানে মোট 6টা এলিমেন্ট আছে। এই তিনটা মিলে আমার একটা এলিমেন্ট ধরতে হবে কারণ এটা একটা স্ট্রিং। ওকে, আচ্ছা, তাহলে 6টা এলিমেন্টকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, সিম্পলি আমরা কত জানি 6 ফ্যাক্টোরিয়াল, তাই না। জাস্ট আমরা যদি বলি যে আমরা পারমুটেশন ইউজ করে করব, তাহলে এই যে এইভাবে, বুঝতে পারছি। ওকে, আই থিঙ্ক বুঝছো, ঠিক আছে।
যে স্ট্রিং এর জন্য এবিসি কে আমি একটা ধরে নিব। ওটা যদি একটা হয়, যেমন এ একটা লেটার, তাহলে এবিসি হলো একটা লেটার। তাহলে একটা লেটার যদি ধরি, তাহলে এবিসি মিলে একটা, আর ডি ই এফ জি এইচ এই পাঁচটা মিলে পাঁচটা, আর ওই একটা, মোট কত হলো ছয়টা। তাহলে ছয়টা এলিমেন্টকে আমরা 6 ফ্যাক্টরিয়াল উপায়ে পারমুটেশন করতে পারি, বুঝছো? ওকে, চলো দেখি কি হচ্ছে। চলো কি হচ্ছে এখানে, হচ্ছে এরকম যে হাউ মেনি পারমুটেশন অফ দ্য লেটার্স এ বি সি ডি ই এফ জি এইচ কন্টেন দ্য লেটার এ বি সি টুগেদার। আচ্ছা, এখানে বলছে যে আমার কত রকমের পারমুটেশন হইতে পারে এই যে এই কয়েকটা লেটার দিয়ে, যেখানে যেখানে একটা শর্ত দিয়ে দিছে যে আমার এবিসি টুগেদার একসাথে থাকবে। এবিসি কি করবে? একসাথে থাকবে, সবসময় একসাথে থাকবে। মনে করো আমি এভাবে যদি লিখি যে এ বি সি ডি ই এফ জি এইচ, দেখো তো এখানে এবিসি একসাথে না? এখন আমি যদি লিখি এরকম ডি ই এ বি সি এবিসি ডি এফ জি এইচ, দেখো এখানে এবিসি একসাথে। জিনিসটা এরকম যাচ্ছে, আমি এবিসি যেখানে রাখি না কেন তিনটা যেন একসাথে থাকে। আচ্ছা, এবার আমি কি করব, যেহেতু তিনটাকে একসাথে চাইছে, নট নেসেসারি যে তারা কি হবে, একটা হবে, তারা জাস্ট একসাথে থাকবে, এটাই। এখন তারা যদি একসাথে থাকে, আমি কি করব, মনে করো এই যে দেখো এখানে এ বি সি একসাথে রাখলাম, ধরো একসাথে রাখলাম। এবার একসাথে রাখার ফলে মনে করো এটা একটা, এটা একটা, ধরো ওই যে স্ট্রিং এর মতো, ধরো এটা একটা লেটার। তাহলে এই যে ছয়টা, এখানে কয়টা হলো? ছয়টা। তাহলে এই ছয়টাকে আমরা কত রকম ভাবে ইয়ে করতে পারি, পারমুটেশন করতে পারি? 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, তাই না? দেখো এখানে আমরা কি করতে পারি, we can assume that ABC is only 1 letter, then total letter is 6। ঠিক আছে, we can permutate 6 letter in 6 ফ্যাক্টরিয়াল way। ওই যে আমরা পারমুটেশন ইউজ করে কিন্তু করতে পারবো, নো প্রবলেম, আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো। আমার যদি 6টা লেটার থাকে, তাহলে আমরা 6 ফ্যাক্টরিয়াল উপায়ে এটাকে পারমুটেট করতে পারবো। ওকে, আচ্ছা এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? ভাই আমি যে এটাকে একটা লেটার ধরছি, এটা কিন্তু একটা লেটার না, কারণ এটা কিন্তু স্ট্রিং না। আমাকে বলছে তিনটা একসাথে থাকবে, জাস্ট টুগেদার থাকবে। আচ্ছা তাহলে কি হবে, এটা যদি এবিসি এরকম থাকে, এটা একসাথে, আমি যদি বলি সিবিএ, দেখো তো এবিসি একসাথে আছে না, নাকি আলাদা হয়ে গেছে? আলাদা কিন্তু হয় নাই, একসাথেই কিন্তু আছে। আমি যদি বলি এরকম বিএসি, তাও তো একসাথে আছে ভাইয়া, একসাথে আছে না? একসাথেই কিন্তু আছে। বা আমি যদি এরকম বলি সিএবি, দেখো তো একসাথেই কিন্তু আছে, তাই না? তাহলে আমাকে শর্ত দিছে জাস্ট একসাথে থাকবে, জাস্ট একসাথে থাকতে হবে। তার মানে কি, আমার এই যে এইটা ব্যাপারটা, এই যে তিনটা লেটার আবার কত ভাবে নিজেদের মধ্যে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটা বুঝছো তো? যে আমার এ বি সি তিনটা একসাথে আছে, কিন্তু এই তিনটা আবার কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করা যায়, এই যে এরকম ভাবে। আরো 4-5টা হবে, আরো 2-3টা হবে। ঠিক আছে, তার মানে কি, যে আমার এই যে একটা লেটার ছিল, ওইটা আবার নিজের সাথে তিন ভাবে অ্যারেঞ্জ করতে পারে। তার মানে এখানে বলতেছে অ্যামং এবিসি এর মধ্যে উই ক্যান অ্যারেঞ্জ দেম ইন 3 ফ্যাক্টরিয়াল ওয়ে। আমি এই এবিসি কে আবার তিন ভাবে, 3 ফ্যাক্টরিয়াল উপায়ে আমি আবার উলট করতে পারি বা অ্যারেঞ্জ করতে পারি। তার মানে আমার টোটাল ওয়ে কয়টা হচ্ছে? 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। এখন কথা হলো ভাই, এটা ইন্টু কই থেকে আসলো? এখন আমি যদি বলি, যারা আমার ফার্স্ট ক্লাস করছিলা, তারা যদি সাম রুল এবং প্রোডাক্ট রুল করার পরে কেউ যদি আমাকে বলো ভাই এটা ইনটু কই থেকে আসছে, তাহলে কিন্তু খবর আছে আমার। দেখো যারা করো নাই তাদের জন্য বলতেছি, যারা করছো তারা তো ভালো স্টুডেন্ট, তারা তো করছো, তাদের আই থিঙ্ক জিনিসটা বোঝা উচিত। আচ্ছা, জিনিসটা কি ছিল আমাদের প্রোডাক্ট রুলের ক্ষেত্রে? কি ছিল প্রোডাক্ট রুলের ক্ষেত্রে? ছিল যে আমার যদি দুইটা জিনিসই লাগে, দুইটাই লাগবে, তাহলে কি করতে হবে? আমার কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে কি আসতেছে এখানে, দেখো যে আমার এখানে 6 ফ্যাক্টোরিয়াল এবং 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আমার এই যে ব্যাপারটা, এই 6টাকেই আমার অ্যারেঞ্জ করতে হবে। বাট এই তিনটাকে যে এবিসি ছিল, তাদের নিজেদের মধ্যে আবার পারমুটেট করতে হবে। তার মানে আমার দুইটাই করা লাগবে, জাস্ট একটা করলে কিন্তু হবে না। যেহেতু আমার দুইটাই করা লাগতেছে, আমার কাছে কোনো ওয়ে নাই। আমার কাছে যদি কোনো ওয়ে না থাকে, তার মানে আমি কি করি? আমি প্রোডাক্ট রুল ইউজ করি, বুঝছো? আচ্ছা, যারা বুঝো না ফার্স্ট ক্লাস করে এসে বুঝো। ওকে আচ্ছা চলো, আচ্ছা এ পর্যন্ত আশা করি সবাই বুঝছো। আচ্ছা, এটা যদি হয় তাহলে জাস্ট এখানে জাস্ট 6 ফ্যাক্টরিয়াল এবং 3 ফ্যাক্টরিয়াল জাস্ট আমি জাস্ট ক্যালকুলেট করে বসাই দিব, বাস শেষ। ওকে, চলো নেক্সট। কি বলতেছে এখানে? বলতেছে হাউ উই ক্যান রিঅ্যারেঞ্জ 4 পারসন ইন দিস 10 রুম। এখানে মনে করো 10টা রুম আছে, 10টা রুমস আছে।
আচ্ছা, বলছে এই 10টা রুমের মধ্যে 4 জন পারসনকে আমার রাখতে হবে। 4 জন পারসনকে আমার এরেঞ্জ করতে হবে। কি বলছে? আমার রিঅ্যারেঞ্জ করতে। রিঅ্যারেঞ্জ। এরেঞ্জ মানে কি ভাইয়া? আমাকে বলছে এরেঞ্জ করতে হবে। তার মানে কি করতে হবে আমার? পারমুটেশন করতে হবে। ঠিক আছে? এখন এখন আমি যদি বলি জিনিসটা আমি যদি অঙ্কর দিকে না যাই, আমি জাস্ট ম্যাথমেটিক্যালি না গেলাম, জাস্ট নরমালি চিন্তা করি। দেখো তো, আমি যে ১ম পারসন যিনি থাকবে ৪ জনের মধ্যে ১ম যে পারসনটা, উনাকে যদি আমি এই রুমগুলোর মধ্যে বসাইতে চাই, তার জন্য কতগুলো ওয়ে খোলা ভাইয়া? ১০ টা ওয়ে খোলা না? এখন এই ১ম পারসনকে আমি এক জায়গায় বসাই দিলাম। এরপরে আসলো 2nd পারসন। এখন এই যে 2nd পারসনটা, তার জন্য কতগুলো ওয়ে খোলা ভাইয়া? এই যে এটা কিন্তু ব্লকড। এই রুম কিন্তু ব্লক। কারণ একজনকে আমি বসাই দিছে। তার জন্য আমার ৯ টা ওয়ে খোলা না? দেখো আমি 2nd ওয়ানকে বসাই দিলাম। এবার আসতেছে 3rd ওয়ান। 3rd ওয়ানের জন্য দেখো তো কয়টা রুম খোলা? ৮ টা রুম খোলা। কারণ এই ২ টা কিন্তু ক্রস। এই ২ টা কিন্তু ব্লক হয়ে গেছে। আর আমি 3rd ওয়ানকে বসাই দিলাম। এবার আসতেছে 4th ওয়ান। 4th ওয়ানের জন্য কতগুলো রুম খোলা ভাইয়া? ৭ টা রুম খোলা। আর আমি যদি 4th ওয়ানকে বসাই দেই, এই যে হয়ে গেল আমার কাজ। তাহলে এখন কথা হলো আমার ওই যে আমি করছিলাম মনে আছে? যে ওই যে আম ফার্স্ট ক্লাসে যে আমার ১২ টা রুম ১০ টা রুম ছিল নাকি ১২ টা রুম ছিল। তাদের মধ্যে আলিফ এবং লায়লা বা লায়লা বা মজনুকে বসাইতে হইতো যে ১২ টা রুমের মধ্যে আমি ২ জনকে কতভাবে সাজাইতে পারি। জিনিসটা সেম এটাই তো। এটাই তো ভাইয়া। এটাকে যদি আমি বলি ওই যে আগের মতো প্রোডাক্ট রুল ইউজ করে। দেখো তো আমাকে বলছে ৪ জনকে সাজাইতে। তার মানে কি আমার ১ জনকে সাজাইলে হবে? আমার এই ৪ জনকে সাজাইতে হবে। তাই না? তাহলে ৪ জনকে যদি আমি সাজাইতে চাই, তাহলে আমার কাছে কোনো ওয়ে আছে? আমি তাদেরকে কোনো বাদ দেওয়ার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। তার মানে আমি সবগুলাকে কি করতে হবে? গুণ করতে হবে। এটা কি ছিল? আমাদের সেই প্রোডাক্ট রুল এর নিয়ম। জাস্ট টোটাল ওয়ে কয়টা ছিল? এই যে। আমরা কিন্তু এটা করছি ফার্স্ট ক্লাসে। এরকম কিন্তু একটা অঙ্ক করছি। আচ্ছা। এটা যদি করে থাকি, এটা গেল একটা কথা। এখন আসেন ভাই এটা আমি ওইভাবে করব না। আমি এখানে বলছে আমার এরেঞ্জ করতে হবে। আমি পারমুটেশন আমি জানি পারমুটেশন দিয়ে করব। তাই না? নাই তো চলো করি। এখানে পারমুটেশন দিয়ে করব চলো। এখানে দেখো, এখানে কি বলছে আমার সমুদ্র থেকে আমার নদী বানাইতে হবে। এই যে সমুদ্র ১০ জনের মধ্যে আমার ৪ জনকে সিলেক্ট করতে হবে। আমার ১০ টা রুম আছে। তার মধ্যে আমার ৪ জনকে এনে বসাইতে হবে। তার মানে কি? n এর মান কত? 10 আর এর মান কত? 4 জাস্ট আমি কি সিম্পলি কি করে দিব? আমি জাস্ট সূত্রে বসায় দিব। 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 6 থেকে এই সবগুলো কাটা যাবে। এগুলো কাটাকাটি করে চলে যাবে। 10 9 8 7 জাস্ট গুণ হবে। জাস্ট আনসার যেটা থাকবে সেটাই। সিম্পল। বুঝছি? ওকে। চলো নেক্সটে যাই। আশা করি বুঝছি। না বুঝলে খবর আছে। আচ্ছা, চলো কি বলতেছে? বলতেছে how many permutation of the letters A B C D E F G H contain all of A B C separated? আচ্ছা, এখানে বলতেছে যে আমাকে এটা বলতেছে যে how many permutation of the letters A B C D E F G H contain of A B C D separated? ওকে। আগে যেটা ছিল যে আমার A B C একসাথে থাকতে হবে। আমার A B C কে আমার একসাথে থাকতে হবে। এখন আমাকে বলছে A B C সেপারেট থাকবে। অর্থাৎ আমি যদি এরকম করি যে এই লেটারগুলো কিভাবে সাজালাম A B C D E F G H দেখো তো A B C একসাথে আছে না? এটা করা যাবে না। এটা করা যাবে না। তাদেরকে অবশ্যই আলাদা থাকতে হবে। অর্থাৎ এরকম থাকতে হবে। অর্থাৎ A D B F মনে করো C G D H দেখো তো A B C আলাদা আলাদা না? মাঝখানে কি একজন একজন করে আছে। তাই না? তার মানে কি এই যে ব্যাপারটা আমার আলাদা করতে হবে। এইটা আমি কিভাবে করব ভাইয়া? আমি আলাদা কিভাবে করব? আগে যখন একসাথে ছিল তখন আমি পুরোটাকে একটা ধরে নিছি। একটা ধরে নিছি যদি স্ট্রিং থাকতো তাহলে পুরোটা একটাই হইতো। আর যদি স্ট্রিং না থাকতো তাহলে তাদের মধ্যে আবার ৩ টা আবার নিজেদের মধ্যে এরেঞ্জ করতো ওইভাবে আমি হিসাব করে ফেলছি। কিন্তু এটা আবার সেপারেট কিভাবে করব ভাইয়া? জাস্ট সিম্পল দেখো কি হয়। যে সিম্পল ওয়েতে দেখি কি হয়। এখানে বলতেছে যে আমার কি করতে হবে? ডি, ই, এফ, জি, এইচ এই ৫ টা থাকবে এবং তাদের মাঝে, মাঝে কোনো জায়গায় আমার এবিসি বসাইতে হবে। তাহলে কি হচ্ছে? তারা আর লাগতেছে না। আমি যদি এখানে এ বসাই, এখানে যদি বি বসাই, এখানে যদি সি বসাই, দেখো তো এ, বি, সি কি একসাথে আছে? একসাথে কিন্তু নাই। তাদের মধ্যে কি আছে? দেখো এ আর বি এর সি এর মাঝখানে ই আছে। সি এবং বি এর মাঝখানে এফ আছে। তার মানে কি? যে তারা সেপারেটেড আছে। তাদের মধ্যে একজন, একজন করে আছে। তাই না? এই যে ব্যাপারটা, এই সিনারিওটা আমার তৈরি করতে হবে। এই সিনারিওটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? দেখো, এখানে যে ব্যাপারটা যে আমার দেখতে হবে এই ৫ টা লেটারের পরে, এই ৫ টা লেটারের পরে আমার কতগুলো জায়গা খালি আছে। দেখো, ডি এর আগে একটা জায়গা খালি, ডি এর পরে, ই এর পরে, এফ এর পরে, জি এর পরে, এইচ এর পরে। এই যে খালি জায়গাগুলো
এই খালি জায়গাগুলো যদি আমি এবিসি দ্বারা ভরাট করি, মনে করি এটা এ বসাইলাম, এটা বি বসাইলাম, এটা সি বসাইলাম, দেখো তো সেপারেটেড আছে না? আছে। আমি এখানে সি বসাইলাম, দেখো তো সেপারেটেড আছে না? আছে। এখানে যদি আমি এইখানে সি বসাই, মনে করো এখানে বি বসাই, এখানে এ বসাই, দেখো সেপারেটেড আছে না? সেপারেটেড। কিন্তু এই যে ব্যাপারটা, আমার এখানে বক্সগুলো চিন্তা করি, এখানে আমার বক্স আছে কয়টা? 1 2 3 4 5 এন্ড 6। আমার 6টা বক্স আছে, অর্থাৎ 6টা খালি ঘর আছে। এই 6টা খালি ঘরের মধ্যে আমার 3 জনকে রাখতে হবে, ওটা হলো এ বি এন্ড সি। ওকে, আচ্ছা, এই 3 জনকে আমার এখানে রাখতে হবে, তাহলে কি হবে? আমার এই সেপারেটেড যে ব্যাপারটা, এই শর্তটা ফুলফিল হবে। ওকে, আর আবার পারমুটেশন করতে হবে, তাদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। তার মানে কি, এই যে ডি ই এফ জি এইচ, এই 5টা আবার নিজেদের মধ্যে কত ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারে বলো তো? 5 ফ্যাক্টরিয়াল উপায়ে তারা কি করতে পারে? নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারে, তাই না? আচ্ছা, এই যে ব্যাপারটা, এই দুইটা ব্যাপারটাকে আমরা যদি একসাথে মার্জ করে দিতে পারি, তাহলে আমার এই ম্যাথের টোটাল যে শর্তগুলো ছিল এগুলো ফুলফিল হবে। তাহলে এখানে বলতেছে, ওকে, এখানে যেটা বলতেছে, এখানে আমি বলতে পারি যে উই ক্যান অ্যারেঞ্জ DEFGH, অর্থাৎ এই যে লেটারগুলো DEFGH ইন 5 ফ্যাক্টরিয়াল ওয়ে, কারণ আমার এখানে 5টা এলিমেন্ট আছে, আমি 5টা এলিমেন্টকে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করতে পারি। আবার আবার উই ক্যান পুট ABC, অর্থাৎ আমি যদি এই ABC কে আমি 6টা স্পেসের মধ্যে, আমার যেখানে 6টা স্পেস আছে, দেখো তো 6টা স্পেস আছে না? এই 6টা স্পেসের মধ্যে আমি যদি 3টা এবিসি কে, অর্থাৎ এবিসি কি 3টা এলিমেন্ট, এই 3টা এলিমেন্টকে যদি আমি 6টা স্পেসের মধ্যে রাখতে চাই, তাহলে কি হবে? পারমুটেশন অফ 6 3, তাই না? মানে কি এরকম 6p3, এতগুলো উপায় আমি কি করতে পারি? এই 6টা খালি ঘরের মধ্যে আমি 3 জনকে রাখতে পারি, তাই না? দেখো এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ, একটা অ্যারেঞ্জের ব্যাপার আছে, জাস্ট নিয়ে ফেললেই হলো না, অ্যারেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই কি এটা পারমুটেশন করতে হবে, তাই না? তার মানে কি, আমার এই 6টা খালি ঘরের মধ্যে 3টা, অর্থাৎ 3টা এলিমেন্ট যে এবিসি, ওটাকে রাখতে পারি কত উপায়ে? 6p3 উপায়ে। আচ্ছা, এটা যদি রাখতে পারি, এখন বলো তো, এখন আমাকে বলো, আমার কি জাস্ট এই কাজটা করলেই হবে? তাহলে কি আমার শর্ত ফুলফিল হবে? হবে না। আমার এই কাজটাও করতে হবে, এটাও করতে হবে। তার মানে কি, আমার কাছে কোনো ওয়ে নাই, আমার কাছে কোনো ওয়ে খোলা নাই যে আমি জাস্ট একটা সিলেক্ট করব। তার মানে আমি যদি এই দুইটার ওয়ে গুলা বের করে দুইটা যদি প্রোডাক্ট রুল করতে পারি, এটা কিন্তু ক্রস না, এটা প্রোডাক্ট রুল, তাই না? প্রোডাক্ট রুল মানে কি, জাস্ট আমি গুণ করব, তাহলে কি আমার শর্তগুলা ফুলফিল হবে। ওকে, জিনিসটা বুঝছো আশা করি। এখন আমি যদি বলি যে 6টা স্পেসে কিভাবে রাখতে পারি, এই যে এতগুলো উপায়, 120টা উপায় আমি রাখতে পারি। 120 ভাবে এই 6টা স্পেসের মধ্যে আমি এবিসি কে রাখতে পারি। এখন আমাকে বলো, এই 6টা স্পেসের মধ্যে আমি যেইভাবে এবিসি কে রাখি না কেন, তার কি সেপারেট থাকতেছে না? তার কিন্তু সেপারেট থাকতেছে। তাহলে আমার এই পার্টটা ফুলফিল হলো। তার মানে আমি 120 উপায়ে এবিসি কে আমি সেপারেট রাখতে পারতেছি। আবার এই যে DEFGH, এর আবার নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে নিজেদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করতেছে। তার মানে আমার টোটাল ওয়ে কয়টা হইতেছে দেখো, 5 ফ্যাক্টরিয়াল ইনটু 120 ফ্যাক্টোরিয়াল। এখানে ক্রসটা কেন হলো? এই যে বললাম, এটা প্রোডাক্ট রুল হবে। কেন? কারণ আমার কাছে যদি দুইটা জিনিস থাকে এবং দুইটার মধ্যে দুইটাই আমার করতে হয়, অর্থাৎ আমার কাছে কোনো ওয়ে না একটা বাদ দেওয়ার, তাহলে এটা কি করতে হয়? আমরা প্রোডাক্ট রুল ইউজ করতে হয়, যেটা আমরা ফার্স্ট ক্লাসে শিখছি একদম সিম্পলি। প্রথম আমি যদি বলি, যারা দেখো নাই ফার্স্ট ক্লাসে, তারা যদি প্রথম 20 মিনিট বা 25 মিনিট দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমার টোটালি কেন, কোন জায়গায় আমার গুণ ইউজ করতে হবে, কোন জায়গায় যোগ ইউজ করতে হবে। আর যারা করছো তারা তো আই থিঙ্ক বস। ওকে, চলো, থ্যাংক ইউ। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো, ঠিক আছে? জিনিসটা কি করলাম, জাস্ট রেকর্ডেড কেন নিলাম, কারণ তোমাদের সামনে যেহেতু সিটি, আই থিঙ্ক যে আমরা চাই যে তোমরা ভালো কিছু করো। সো আমরা যদি লাইভ ক্লাসের কথা চিন্তা করতাম, তাহলে কালকে নিতে হইতো। কালকে যদি সন্ধ্যায় নিতাম, তোমরা পড়তা কখন আর প্র্যাকটিস করতে কখন? আই থিঙ্ক জিনিসটা তোমাদের জন্য হেল্পফুল হবে, যতটুকু আমরা পারছি দিতে পারছি। আশা করি পারমুটেশন এবং কম্বিনেশনের উপরে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখান থেকে কোনো প্রবলেম ফেস করলে আমাদের গ্রুপে জানাও। পার্সোনালি মেসেজ করলে একটু চাপ হয়ে যায় আমাদের জন্য, আর সবসময় তো অ্যাক্টিভ থাকা হয় না, তাই না? সো তোমরা চেষ্টা করার জন্য গ্রুপে জানাইতে পারো, তাহলে সবাই দেখতেছে, কেউ না কেউ তোমার সলিউশনটা করে দিবে। তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও কেউ দিতে পারে, আমাদের দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি পারো, একজন দিচ্ছে, তুমি যদি জিনিসটা সলভ করে দাও, তাহলে তোমার দেখে মনে হইতে পারে জিনিসটা তো ইজি ভাই,
কিন্তু তুমি যখন করতে যাবা না, তুমি এমন হইতে পারে তুমি আটকায় যেতে পারো। সো ওইখান থেকে তোমার একটা লার্নিং হয়ে যাবে। সো আই থিংক তোমরা নিজেদের মধ্যে সেলফ স্টাডি করবা, গ্রুপ স্টাডি করতেছো, প্লাস আমরা তো তোমাদের হেল্প করতেই আছে। সো তোমরা যেকোনো প্রবলেম ফেস করলে আমাদের জানাও গ্রুপে। আশা করি আমরা তোমাদের বেস্ট সাপোর্টটা দিতে পারবো। আশা করি ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব, এন্ড লেটস গো। আমরা আবার কি করতেছি, আমরা স্ট্রিং এবং আম, ওই যে টেলিফোন নাম্বারের উপরে একটা ক্লাস একটা শর্ট ভিডিও আনতেছি। ওটার মধ্যে তোমাদের টোটালি কাউন্টিং, ওই দুইটা করলে কাউন্টিং টোটালি ফিনিশড। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, টাটা।